আমি বলছি এই ম্যাডামকে বের করে নিয়ে এসে আমি রাস্তায় দাঁড়ায়া কাদের কল্লোলকে দিয়ে ইন্টারভিউ দেওয়াইছি। 1/11-এর পরে বেগম জিয়া আপনি বলছেন যে উনিও চলে যেতে মোটামুটি সম্মত হয়েছিলেন, এই কথাটা? হ্যাঁ, 1/11-এর সময়। তো ওই 1/11-এর সময় এই সম্মতির বিষয়টা কিন্তু আমরা কেউই জানি না, কিন্তু আপনি বলছেন যে আপনি জানেন। আমি জানি এই জন্য যে আমি ওইটার মধ্যে একটা অ্যাক্টিভ রোল প্লে করার চরম সৌভাগ্য আমার হয়েছিল বা দুর্ভাগ্য হয়েছিল। আপনি তখন তো বিএনপিতে ছিলেন। আমি বিএনপি ছিলাম, এবং বিএনপি ছিলাম মানে কি বিএনপি একটা ভালো অবস্থানে ছিলাম। আমি বিষয়টা মানে ব্যক্তিগত হয়ে যায়, যেহেতু প্রশ্নটা তুলেন আজিজ ভাই বললেন ইতিহাসটা ভুল হবে, কারণ এটা তো অনেক জানে, জেনারেল আমিন জানে, ব্রিগেডিয়ার বারি জানে, যারা এটার কুশীলভ ছিল, যারা ওনাকে পাঠানোর ব্যবস্থা করছিল, জেনারেল মঈন জানে। বাধাটা হয়েছিল এইভাবে, আমি ওনার বাসায় গেলাম 4টার দিকে, গিয়ে দেখলাম যে ওরা সব প্যাকেট করা, বাসায় কোনো কিছু প্যাকেট ছাড়া নেই। তার মানে জিজ্ঞেস করলাম, ম্যাডাম সব প্যাকেট কি, আপনি চলে যাচ্ছেন? তো উনি আমাকে বললো যে কারণ তুমি জানো না। আমি তো জানি যে আপনি চলে যাচ্ছেন। কোনো আমি যাচ্ছি না, আমাকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে ওনার সম্মতি ছিল না, জোর করছে। কথা শেষ করতে দিন। জি। তাই বললাম যে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আপনি কি আসলে যেতে চান না, এটা কি আপনার কথা নাকি? উনি আমাকে বললো, রঞ্জন, আমার না রঞ্জন রাখতে, রঞ্জন আমার পটকে মাথায় হাত দিয়ে বললো, দেখো বিদেশে আমার একটি পয়সা নেই, আমি কি খাবো? তাহলে আপনি তাহলে প্রতিবাদ করেন, যাবেন না। তারপর উনি বললেন যে প্রতিবাদ করলে কি হবে, সবাই তো বলছে আমাকে চলে যেতে। উনি কথাটা বলছে, সবাই বলছে ওনাকে চলে যেতে। আমি বলছি, ম্যাডাম আমি কি প্রতিবাদ করতে পারি? তো উনি বলে, তোমার প্রতিবাদ করলে তোমাকে মেরে ফেলবে। আমি সেটা চিন্তা করি না, আমি ভয় পাই শুধু আপনার এক্সপেলকে। বুঝছেন না, আপনি আমাকে এক্সপেল করবেন না, তাহলে হবে। তুমি কি করবা? আমি বললাম, আমাকে শুধু একটু অনুমতি দেন প্রতিবাদ করার। ঠিক আছে, করো। আমি বেরিয়ে 5টার সময় একটা স্টেটমেন্ট দিলাম, সাক্ষী বিবিসির কাদের কল্লোল, সাক্ষী ভয়েস অফ আমেরিকার আমির খসরু। দেন বললাম যে ম্যাডামকে জোর করে পাঠানো হচ্ছে, তবে ম্যাডাম বলেছেন, আমি একটা শব্দ এড করলাম, যেটা পত্রিকা আসছে, প্রথমতে আসছে, ইত্তেফাকে, সব আসছে, ম্যাডাম যাবে না, ম্যাডামের ডেড বডি যাবে। আপনি তার শব্দটা মনে আছে, তার স্টেটমেন্টটাকে জোরালো করে দিলেন। জোরে বলে আমি বললাম, আমি কথাটা বলার এই নিউজটা আসলো, এবং নিউজটা বিবিসি থেকে আসলো পরে 7টার দিকে। আমাকে ব্রিগেডের বাড়ি ফোন করলো, আমি তো অলরেডি ঢাকা থেকে চলে যাচ্ছি, ভাগতেছি, বুঝছেন না, কারণ ধরবে। তা আমাকে ফোন করে বললো, স্যার ঢাকার বাইরে যাইতে হবে না, আপনি ব্যাক করেন, কথা দিচ্ছি আপনাকে অ্যারেস্ট করবো না। না আমি বলি, কেন ভাই কি হয়েছে? তাহলে কনফার্ম করেন কথাটা ম্যাডাম বলছে কিনা, কথাটা ম্যাডাম বলছে কিনা। আমি বলি, হ্যাঁ ম্যাডাম বলছে। এখানে সত্য মিথ্যা কি আছে? কি এটা? আই ওন্ড ইট, বুঝছেন না। 3 দিন ছিল সৌদি আরবিয়ার কিংয়ের প্লেন জেট ঢাকা এয়ারপোর্টে, 3 দিন পড়েছিল। তো ম্যাডামকে কেউ পাশে থাকে নাই, ম্যাডামের কোনো লোক থাকে নাই, কোনো নেতাদেরকে ডাইকা পাওয়া যায় নাই, যারা বড় বড় নেতা। এগুলো তো আমাদের জীবনের অভিজ্ঞতা, রক্ত দিয়ে কিনা এগুলা এই অভিজ্ঞতা। ম্যাডামের বাসার থেকে যখন বের করে দেয়, এই রক্ত দিয়ে কিনা ঠেকায় রাখছি। এই পার্টি অভিযান মেজর হাফিজ ভেঙ্গে ফেলে, বিএনপির অভিযান নিয়ে নেয়, রক্ত দিয়ে মেজর আক্তার আটকে রাখছে। খন্দকার দেলোয়ারকে যখন পিস্তল দেয়া জেনারেল আমিন বলছিল, আপনি আগামীকালকে এই সাইফুর রহমানের বাসায় গিয়ে স্টেটমেন্ট দেবেন, তাকে আমি ওই বারডেম থেকে বলে সে লুঙ্গি পরে পায়জামা গায়ে দেয়া, আমি ডিএসবির সাথে কথা বলতেছি, উনি বাড়িয়ে গিয়ে আসতে করে ওই সিএনজি দিয়া বাড়িয়ে গেছেন। রিজবিকে জিজ্ঞাসা করেন, রিজবি ইজ হিয়ার, বেশি আছে, রিজবি জিজ্ঞাসা করেন, এগুলো মিথ্যা কথা না। বুঝতে পারছি, কাউকে পায় নাই। যেদিন মহাসচিব বানানো হয়েছিল খন্দকার দেলোয়ারকে, সারা রাত্রি চেষ্টা করেছিলাম অন্য কাউকে মহাসচিব বানানোর জন্য। ম্যাডামের সাথে কথা দিয়েছিলাম, ম্যাডাম অন্য কাউকে বানানো, ওকে বানায়েন না। একজন নেতা রাজি হয় নাই মহাসচিব হওয়ার জন্য। অন্তত অ্যাজ মাস 15 নেতার সঙ্গে ফোন করেছি রাত্রে। কারণ কি ছিল? ভীতি? আরে ভীতি মানে কি? আমাদের নেতারা কি দেখেন না, তখন তো ভীতি ছিল। আজকে দেখেন না, এই যে এত বড় আন্দোলন করলো মির্জা ফখরুল ইসলাম, হয় উনি ক্ষমতা থাকবে না রিটায়ার করে চলে যাবে। ওনার ব্যক্তিগত থাকলে থাকতে পারে, ওনার মন্ত্রণালয় চালাচ্ছে ওনার স্টেট মিনিস্টার, উনি একটা, এদের কোনো আছে আত্মসম্মান জ্ঞান আছে? বলেন, রাজনীতির কথা বলেন। কাজে ম্যাডামকে কেউ সাপোর্ট করে না, এটা ম্যাডাম তাদের একটা প্রতিনিধি হিসাবে রাখছে,
ম্যাডামের কাজ আমরা দেখছি তো তো কি হচ্ছে। সেক্ষেত্রে তো আজিজ ভাইয়ের কথা 50-50 এই তারেক রহমান সাহেবকে সত্য যে যে শুনেন, উনি তারেক রহমান উনি সাহেবকে যেতে চান নাই। না তারেক রহমান সাহেবকে যখন তার গায়ে হাত দিল, জেনারেল শওকতকে বলছি, তৎকালীন সময়ে আমাদের মেজর জেনারেল ছিল জেনারেল মাহবুবকে বলছি যে প্লিজ চিফকে বলেন তার গায়ে হাত না তুলতে। একটা লোক টেলিফোন করে নাই, একটা লোককে তো টেলিফোন করাতে পারি নাই যে তারেক রহমানের গায়ে হাত তুলবে না। বড় বড় কথা বলেন, বড় বড় জেনারেলগিরি দেখান, রিকোয়েস্ট করেছি। তারপরে আমি এই বাড়িকে বলছি, বাড়ি দিস লাস্ট টাইম, এরপরে যদি শুনি তোমার অফিসাররা করছে তাহলে কিন্তু কি করবো আমি জানি না। তো এই যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশোধের রাস্তায় যান নাই, না, যান নাই, আপনি সেটার এটাকে জন্য- কি মনে করেন? আমি এটাকে অনেক ভালো মনে করি, আমি সম্মান করি। বিকজ এ টু বি নট টু বি, এই প্রতিশোধের শেষ নাই। তারেক রহমান সাহেব যে প্রতিশোধ না নেওয়ার দিয়েছে, আমি ওনাকে 100 সম্মান করি, শ্রদ্ধা করি। ভেরি গুড ডিসিশন, সুপার ডিসিশনস। কারণ এটা কত হবে আর কত চলবেন, কত আর কত আমরা রক্তের দেখছি বদলে তো। রক্ত, এই চোখের যে আজকে বদলে চোখ। মেজর হাফিজ স্পিকার, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মেজর হাফিজকে মহাসচিব হয় নাই বিএনপির, সংস্কারবাদী বিএনপির হয় নাই, হয়েছে, এই উনি কি অফিস দখল করতে যায় নাই? মান্নান ভূঁইয়ার সাথে হয়েছে। আমি কি যাই নাই সে অফিসে গিয়া ভাঙার জন্য আমি দাঁড়াই করি নাই? অস্বীকার করতে পারে। আপনি তাহলে এখন দলে নাই কেন? আমি দলে নাই এই জন্য যে তারেক রহমান সাহেবের সঙ্গে তর্ক করতে হবে। বিকজ আমি এখনো মনে করি আমি তারেক রহমান সাহেবের চেয়ে বেশি বুঝি। আপনি তো মনে করেন? আমি এখনো মনে করি আচ্ছা, আমি বেশি বুঝি। এটা আমার সেটা অসুবিধা, বয়সের কারণে হতো। আমার হেতু, আমার সমস্যা হতে পারে, আমি সরে আসছি। আপনি আমাকে প্রথম বলছেন জামাতের নেতা, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, করি নাই, করে আপনি অবদ্ধ দেখা যাবে। আমি যেমন নেতা, আমি জামাতের একজন সহযোগী সদস্য, নেতা হওয়ার কোনো খায়স নাই। কিন্তু আমার একটা পরিচয়, একটা পরিচয় ধরে রাখার জন্য। আপনার অস্তিত্ব যেরকম, তাতে আপনাকে মানুষ নেতাই মনে করবে। না, নেতা মানুষ মনে করুন, আমি জামাতের নেতা হওয়ার আরেকটা বৃহৎ দলের নেতা ছিল। না, আমি জামাতের নেতা হইতে পারি নাই, হবো না, কারণ আমি ওই কর্মী, কারণ আমার একটা পরিচয় দরকার, আমার একটা পরিচয় দরকার, সেটা আছে। কিন্তু কথা হচ্ছে আমি যে বললাম যে আজকে তো দুর্ভাগ্য সময় বললাম যে তারেক রহমান সাহেবের অধীনে আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? যে আমি এখনো মনে করি ওনাকে, ওনার চেয়ে আমি সব বিষয়ে বেশি বুঝি। সরি, ইট মে বি আমার অটাসিটি হতে পারে, এটা আমার হয়তো বেয়াদবি হবে না, কারণ আমার বয়সের ছোট। এই সবই তো ব্যক্তিগত ধারণা, এটা নিয়ে আসলে ধারণা- তর্কের কিছু নাই। না, তো ধারণা আমি মনে করি, কারণ আমি সেখানে থাকি নাই, আমি সেখানে চলে আসছি। তার মানে আপনি সংঘাত, ব্যক্তিত্বের যে সংঘাত, সেটি এড়াতে চেয়েছেন। অবশ্যই, আমি কেন যাবো? আমি প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর অবস্থা কেন তৈরি করবো? আমি ওনাকে কিন্তু সম্মান আপনি করবো। তার দল ছেড়ে চলে গেছেন, তাতে উনি বিব্রত হবেন না? একটা দল তো, উনি তো অভিযোগ দেওয়া যায়নি, আমি তো কোনো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া যায়নি। আমি বলেছি যে আমার এখানে, কারণ আমি একটু বেটার আদর্শে যেতে চাই। আমি কম্পারেটিভ আদর্শে মনে করি যে বিএনপির চেয়ে জামাতের আদর্শ বেটার। এখানে ওখানে ভালো মানুষের বেশি সংখ্যা। যেমন আমাকে এখন প্রায় নামাজ পড়তে হয়, আমি জামাতের অফিসে গেলে যতক্ষণ থাকি সব ওয়াক্তে নামাজ পড়তে হয়, কিন্তু বিএনপিতে এত বছর ছিলাম, কোনোদিন নামাজে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করি নাই। তো এই যে একটা পরিবেশ, তো এই পরিবেশটার কারণে কি হয়েছে মনে করি আমি, এটা যার যে রাজনৈতিক পটভূমিকা আছে, কথাগুলো তুলাইলেন, আমি বললাম ভাই আমরা দেখেছি তো বেগম খালেদা জিয়াকে তার বাড়ির সামনে তার ছেলেকে অ্যারেস্ট করার জন্য, কোকো সাহেবকে অ্যারেস্ট করার জন্য, এই ব্রিগেডিয়ার সাহেব, এখন নাম বলবো না, আমি বেঁচে আছে, আমাকে বলছে আক্তার তুমি বলো এই বাড়ির ভিতরে ক্রিমিনাল ঢুকছে, দুষ্কৃতিকারী ঢুকছে, একজন সন্ত্রাসী ঢুকছে, তাকে বের করে দিতে বলো। আমি বললাম ব্রিগেডিয়ার স্যার আপনি কি বলেন, জেনারেল জিয়ার ছেলে সন্ত্রাসী? কোয়েশ্চেন আমি জানি না। এই ব্রিগেড এখনো বাঁচে আছে, ডিপিএস ছিল। আমি বলছি এই ম্যাডামকে বের করে নিয়ে এসে আমি রাস্তায় দাঁড়ায় কাদের কল্লোলকে দিয়ে ইন্টারভিউ দেওয়াইছি, বিবিসি কাদের কল্লোল দেওয়া, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, অথচ এই মধুদের প্ররোচনায় উনি বাড়িটা হারিয়েছেন।